আরব দেশগুলোর যে অবস্থানের কথা আমরা শুনছিলাম, এর পাশাপাশি কি আরেকটি বিষয়ের কাজ করছে কি, যে ধর্মীয় বিষয় যেগুলো আছে, শিয়া সুন্নির যে বিরোধগুলি, ইরানকে কি এই জায়গা থেকে কি তারা দেখছে, বা বা ইরানের নতুন করে ইরানের আধিপত্য সৃষ্টি হবে, এই ধরনের আশঙ্কার কথা কি তারা ভাবছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সাথের আলোচক, দর্শক শ্রোতা। আমি স্যারের কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিলাম এবং এর পরেও যে পার্টগুলোতে আলোচনা হবে আরও মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব। আমরা যে তথ্যগুলো পাচ্ছি, এই তথ্যগুলো বেশিরভাগ ক্ষেত্রে একপেশে তথ্য। আপনি খেয়াল করে দেখবেন যে ইরান যে অ্যাটাকগুলো করছে ইসরায়েলে, কোনো তথ্য কি পাওয়া যাচ্ছে সেখানে ক্ষতিগ্রস্ত, ক্ষয়ক্ষতির পরিমাণটা কতটুকু? নেতানিয়াহুর বেঁচে থাকা মারা যাওয়া নিয়ে এটা নিয়ে কয়েকদিন ধরে কয়েক ধরনের একটা ধোঁয়াশা আছে এবং খেয়াল করে দেখবেন যে নেতানিয়াহু বেঁচে আছেন এটি প্রমাণ করার জন্য তার লুঙ্গি রোদে শুকা দিচ্ছে, এটি প্রমাণ, এটি সামনে আনা হচ্ছে। আমি মজা করে বললাম আর কি, কিন্তু যদি লুঙ্গি সামনে এনে শুকা দিচ্ছে এটি দেখিয়ে যদি প্রমাণ করতে হয় বেঁচে আছে, তাহলে তাকে সামনে আনাটা অসুবিধাটা কোথায়? 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। যাকে নিয়ে প্রশ্নটা উঠছে তিনি সকালবেলায় নাস্তা করেছেন, এই যে দেখেন তার চেয়ার, গ্লাস ইত্যাদি, এটি দিয়ে প্রমাণ করছি যে তিনি বেঁচে আছেন। তো ওটা দিয়ে প্রমাণ করার থেকে তাকে সামনে এনে প্রমাণ করি যে তিনি বেঁচে আছেন। অর্থাৎ একটা ধোঁয়াশা কিন্তু আছে, যে তথ্যগুলো আসছে তথ্যের মধ্যে। না, আমরা কালকে আবার সর্বশেষ একটি ভিডিও দেখলাম যে সেখানে বলছে যে সে আছে, কিন্তু সেটিও যে এআই দিয়ে প্রমাণ করতে হবে কেন? এটি নিয়েও আমেরিকার অনেকগুলো জায়গা থেকে প্রশ্ন তুলেছে। আমার প্রশ্নটা হলো যে তিনি যদি বেঁচেই থাকেন তাহলে তো তিনি তো সামনে আসতেই পারেন, তাকে সামনে এনে প্রমাণ করা যায় তিনি বেঁচে আছেন। তো এটি না করে ওই যে তিনি সকালবেলা নাস্তা করেছেন, এই যে দেখেন এই কাপে তিনি কফি খেয়েছেন, এই বিষয়গুলো ঠিক আছে, আঙ্গুল দেখাচ্ছে যে 5টি আঙ্গুল আছে, তো এগুলোর কারণটা কি? নিশ্চয়ই কোনো একটা ভেতরে একটা রহস্য আছে। আরেকটি খবর শুনছি যেটি গণমাধ্যম বলছে যে তিনি আগের মতন অবস্থায় নেই, অনেকটা ভীত সন্ত্রস্ত অবস্থায়, এই জন্য তিনি খুব একটা বের হচ্ছেন না। সেটিও যদি হয়, পুরো ইসরায়েল তো ইরানি বাহিনীর দখলে চলে যায়নি। ইসরায়েলের প্রতি তার সরকারের তো নিয়ন্ত্রণ আছে এবং সেখানে ইরানের হামলা মোকাবেলা করার জন্য যথেষ্ট প্রস্তুতি আছে। তো এর ভেতর থেকে তার দেশের সর্বোচ্চ ব্যক্তি, যাকে নিয়ে এত রহস্য তৈরি হচ্ছে, প্রশ্ন তৈরি হচ্ছে, তাকে কোনোভাবেই পাবলিকের সামনে আনা যাবে না। সেখানে তো আর আমাদের মতন মব নাই যে বাড়ি থেকে ধরে নিয়ে আসবে, পুরো প্রশাসন তো নেতানিয়াহুর অধীনে। সুতরাং তাকে সামনে না আনার পেছনে নিশ্চয়ই কোনো একটা কূটনীতির তো নানা রকমের কলা কৌশল থাকে, কৌশল থাকুক বা না থাকুক, এর পেছনে একটা রহস্য আছে বলে আমি সংশয় প্রকাশ করি। দ্বিতীয়ত, আপনি যেটি বললেন আদর্শিক, আপনি মজার বিষয়টা খেয়াল করে দেখবেন যে মধ্যপ্রাচ্যের যে শাসকরা এই ইরানের সরকারের পতন চায়, এটা শাসকরা চায়, জনগণের চাওয়া না, শাসকদের চাওয়া। এবং এই শাসকদের রাষ্ট্র পরিচালনার ভিত্তি হলো ধর্ম। মোটামুটি কাছাকাছি, কিন্তু শিয়া সুন্নির মধ্যে মানে তাদের যে পারস্পরিক বিশ্বাসের জায়গাটা, কিছু কিছু জায়গায় পার্থক্য আছে, কিন্তু কমন কতগুলো জায়গা আছে। অথচ এই শাসকরা একজন আরেকজনকে, সাদ্দামকে যখন ফাঁসিতে ঝোলায়, ইরানের ভূমিকার কথা মনে আছে? ইরান কিন্তু সেই ধরনের কোনো প্রতিক্রিয়া জানায়নি। ধরি মাছ না ছুঁই পানি। আজকে সেই বিপদটা ইরানের কাঁধে এসেছে। আবার আয়লান কুর্দির কথা মনে আছে? আয়লান কুর্দি যে তার পরিবার নিয়ে সাগরে ভেসেছিল, তার আশপাশে কারা ছিল? এই যে ধর্ম বিশ্বাস নির্ভর যে রাষ্ট্র, যে শাসক, তারাই কিন্তু এই জায়গাগুলোকে আয়লান কুর্দিকে ওই জাহাজে উঠতে বাধ্য করেছিল। তাদের দিকে বন্দুক তাক করা, পরিবারের দিকে বন্দুক তাক করা, এবং তারা এক পর্যায়ে সলিল সমাধি ঘটে। অর্থাৎ এই যে মিসাইল হামলার পরে আরবের শাসকরা একজন আরেকজনের বিপক্ষে গেছে তা না, এটা তাদের স্বভাবজাত, এই কাজটি তারা করেন এবং এই কাজটি করতে তারা অভ্যস্ত। অন্যদিকে আপনি খেয়াল করে দেখবেন, যখন কিউবা কোনো একটা বিপদে পড়ে, যেভাবেই হোক না কেন, ওই যে উত্তর কোরিয়ার যে আমরা যাকে নিয়ে ঠাট্টা মশকরা করি, ও কিন্তু চেষ্টা করে যতটুকু পারি সহযোগিতা করার জন্য। অথবা অন্য একটা দেশ
যখন বিপদে পড়ে আরেকটা দেশ সহযোগিতা করার জন্য। অর্থাৎ এই যে আপনি শুরুতে বললেন যে আফগানিস্তান এবং পাকিস্তান দুটো রাষ্ট্রেরই বিশ্বাসের ভিত্তিটা হলো ধর্ম। এর ভেতর থেকে আমি যেটা দেখি, বিশ্বাস নির্ভর যে রাষ্ট্র ব্যবস্থাপনা, ফেইথ বেস যে রাষ্ট্র ব্যবস্থাপনা, এটা আপনার সংহতির বাঁধনটাকে ক্রমশই দুর্বল করে ফেলে। এবং তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে আরবে যেগুলো ঘটছে। এটা তো হওয়ার কথা না। আমরা এখানে যারা আছি, আমরা কত ধরনের ক্রেডিট ক্লেম করি, আমাদের মুসলিম উম্মা, আমাদের আরব উম্মা। তো এগুলো যে যাদেরকে আমরা ফোকাস করি, এই জায়গাগুলোতে যাদেরকে আমরা ইমাম হিসাবে দেখি, তাদের মধ্যকার বিরোধের জায়গাটা আমরা দেখি, কিন্তু আমরা এই রাজনীতিটা ধরতে পারি না। আসল ব্যাপারটা হলো আমেরিকার যে আধিপত্য, যে প্রভাব, সেই প্রভাবের সাথে কে কে থাকবেন এবং থেকে তার ক্ষমতাটাকে নিরাপদ রাখবেন, মূল ব্যাপারটা হচ্ছে তাই। ইরান মনে করেছে যে না, আমেরিকার এই ব্যবস্থাপনাকে মেনে নিয়ে আমি বশ্যতা স্বীকার করব না, সে আমেরিকার চোখে শত্রু হয়ে গেছে। সৌদি আরব সহ অন্যান্য যারা, তারা বশ্যতা স্বীকার করে। আবার ইয়েমেনের সাথে আরবের যে সম্পর্ক, সৌদি আরবের যে সম্পর্ক, যেভাবে মানুষকে একেবারে মানে বিয়ের অনুষ্ঠানে পর্যন্ত বোমা হামলা করে মানুষ মেরে ফেলছে, তার বিরুদ্ধে আপনি খেয়াল করবেন যে এইখানে মূল ব্যাপারটা হচ্ছে ধনী। ইয়েমেন যদি সৌদি আরবের মতো সম্পদশালী হতো, হয়তো আমাদের এখান থেকে আমরা এইটাকে আলোচনার মধ্যে আনতাম। আপনি সৌদি আরবের সাথে ইয়েমেনের যে সম্পর্কটা, বৈরিতাটা, এটা কিন্তু আপনি কোথাও কোনো আলোচনার মধ্যে দেখবেন না, কারণ ওরা তুলনামূলকভাবে পিছিয়ে পড়া। তো আমি এই যুদ্ধটা আমরা আসলে চাইলেও বন্ধ করতে পারবো না, এর সাথে আমাদের কিচ্ছু করার নাই। আমরা ওই যে ইউটিউবে ভিডিও টিডিও দেখে আসার সময় মেট্রো রেলে দেখলাম কয়েকজন বেশ আলাপ করছে। গতকাল ইরান যে 20 জন একে গ্রেপ্তার করেছে, তথ্যদাতাকে, ওরা বলছে তার মধ্যে 3 জনকে মিসাইলের সাথে বেঁধে উড়িয়ে দিয়েছে এবং তাদের মধ্যে একটা আনন্দ আছে আর কি। তো এর ভেতর থেকে আমরা কতগুলো বিনোদন খুঁজে পাই, কিন্তু বাস্তবতা হলো যেখানেই যুদ্ধ হোক না কেন, আসলে সামগ্রিকভাবে সম্পদ, মানুষ, মানবতা ক্ষতিগ্রস্ত হয়। এবং পৃথিবীটা কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে, কোথায় সে হরমুজ প্রণালী, সেখানে তেলের জাহাজগুলো চলতে পারছে না, আমার এখানে ড্রাইভার বাসে বসে স্টিয়ারিং তাকে বন্ধ করে দিতে হচ্ছে।